গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ, সিলেটে ভাঙচুর লুটপাটের ঘটনায় মার্কেট বন্ধ, খুলনায় মামলা। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে ভারতে অনুপ্রবেশের দায়ে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা, অভিযোগ বিএসএফ এর বিরুদ্ধে। রাজশাহী বিভাগে অবৈধ থ্রি হুইলারের দৌরাত্ম্যে 1 বছরে 450 প্রাণহানি, ঝুঁকিপূর্ণ যান চলাচল বন্ধের দাবি। এবং ভূমিকম্পের ঝুঁকিতে চট্টগ্রামের 2.5 লাখ ভবন, বড় কম্পন আঘাত হানলে বন্দর নিয়েও শঙ্কা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত সমগ্র বাংলাদেশের সঙ্গে আছি তসনিমে জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। জুলাই অভ্যুত্থানে রংপুরে পুলিশের গুলিতে আবু সাইদ হত্যায় 26 জনের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক প্রমাণ মিলেছে, তদন্ত শেষ পর্যায়ে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন। 4 আসামি সাবেক এসআই আমির হোসেন, তাজহার থানার কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত শেষ করতে বলা হয়েছে 2 মাসের মধ্যে। এর আগে ট্রাইব্যুনালে হাজির করা হয় তাদের। 2 মার্চ এই বিষয়ে প্রসিকিউশনের করা এক আবেদনে এই 4 জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশনা দেওয়া হয়েছিল। ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে আজও বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। সকালে বরিশাল জিলা স্কুল মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। পরে সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে সমাবেশ করে তারা। এর আগে নগরীতে বিক্ষোভ মিছিল করে বাম গণতান্ত্রিক জোট। সমাবেশে বক্তারা গাজায় গণহত্যা বন্ধে জাতিসংঘ সহ সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। গাজায় নারী শিশু হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পিরোজপুরের সারসিনা দরবার শরীফের শিক্ষক শিক্ষার্থীরা। মেহেরপুর বিক্ষোভ কর্মসূচি করেছে জেলা হোটেল বাজার ব্যবসায়ী সমিতি। এছাড়া নাটোর সহ বিভিন্ন স্থানে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। তীব্র নিন্দা জানাচ্ছি, হত্যাযজ্ঞ বন্ধের দাবি জানাচ্ছি এবং আমরা মনে করি যে আজকে মানবতা যেখানে ভুলণ্ঠিত সেখানে সারা পৃথিবীর মানুষের এই প্রতিবাদে এগিয়ে আসা দরকার। পারপার্শ্বিক দেশদেরই আগে আসতে হবে, মুসলিমদের পাশে আগে আসতে হবে এবং মুসলিমদেরকে সাহায্য করতে হবে। সিলেটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট এবং ভাঙচুরের প্রতিবাদে নগরীর 1 ঘণ্টা মার্কেট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত বন্দরবাজারের হাসান মার্কেটে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় 1 নম্বর গেটের সামনে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশে ব্যবসায়ীরা বলেন, ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল থেকে নগরীর অন্তত 13টি দোকান, রেস্তোরাঁ, সুপার শপ ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর হয়। অনেক প্রতিষ্ঠানে লুটপাটও হয়েছে। এতে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে। যারা ব্যবসায়ীদের ক্ষতি করেছে তাদের গ্রেপ্তারের দাবি জানান তারা। খুলনায় বাটা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাটের ঘটনায় 3টি মামলা হয়েছে। গতরাতে সোনাডাঙ্গা থানায় মামলা করে বাটা, ডমিনোজ পিৎজা ও কেএফসি কর্তৃপক্ষ। পুলিশ জানায়, শিববাড়ি মোড়ে বাটা শোরুমের ম্যানেজার তৌহিদুল ইসলাম অজ্ঞাত 1300 জনকে আসামি করে মামলা করেন। অন্যদিকে কেএফসি ও ডমিনোজ পিৎজার পক্ষ থেকে হয়েছে আরও 2টি মামলায়। এক্ষেত্রে অজ্ঞাত 800 জনকে আসামি করা হয়েছে। এদিকে সোমবারের হামলা, লুটপাটে এ পর্যন্ত গ্রেপ্তার 31 জন। ফুটেজ বিশ্লেষণ করে অন্যদেরও আইনের আওতায় আনতে অভিযানে রয়েছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের পর এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের স্বজনেরা বিএসএফ এর বিরুদ্ধে অভিযোগ তুললেও বিজিবি বলছে ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সেজামুড়া সীমান্তে এই ঘটনা ঘটে। নিহতের নাম মুরাদুর রহমান মুন্না। স্বজনদের অভিযোগ, গতকাল বিকেলে ধানি জমি দেখতে সেজামুড়া সীমান্তে যান মুন্না। এ সময় তাকে ধরে নিয়ে যায় বিএসএফ এর সদস্যরা। পরে তাকে পিটিয়ে বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে যায়। গুরুতর আহত মুন্নাকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে
মৃত ঘোষণা করেন। তবে বিজিবি বলছে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিল মুন্নান। তাকে বিএসএফ সদস্যরা মারধর করেছে কিনা তা জানা যায়নি। বিস্তারিত জানতে বিএসএফ এর সাথে যোগাযোগ করা হচ্ছে। রাজশাহী বিভাগের সড়ক মহাসড়কে অবৈধ 3 হুইলারের দৌড়াতে থামছেই না দুর্ঘটনা। গত এক বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি প্রায় 450, আহত 6 শতাধিক। মহাসড়কে ঝুঁকিপূর্ণ হালকা যানবাহন চলাচল বন্ধ এবং হাইওয়ে পুলিশকে আরও সক্রিয় হওয়ার তাগিদ যাত্রী এবং চালকদের। সড়ক মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে নসিমন, করিমন সহ অবৈধ 3 হুইলার। বেপরোয়া গতি, চালকদের অদক্ষতায় বাড়ছে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা। হাইওয়ে পুলিশের তথ্য, গত এক বছরে রাজশাহী বিভাগে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরেছে 445 জনের, আহত হয়েছেন 6 শতাধিক। যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলই দুর্ঘটনার প্রধান কারণ। আমাদের শঙ্কু হরেন, হাইড্রোলিক হরেন নাই, আমাদের ছোট হরেন দিয়ে গাড়ি চালাতে হয়। এখনও সিন্ডিকেট সক্রিয় এবং এটার পিছনে সিন্ডিকেটের পিছনে প্রশাসন আছে বলে আমার কিছুটা ধারণা, কারণ অবৈধ যান হাইওয়ে রোডে উঠা মানেই সিন্ডিকেট আছে। কর্মকর্তারা বলছেন মহাসড়কের ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করার পাশাপাশি অবৈধ যান চলাচল বন্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। আমাদের ইনফ্রাস্ট্রাকচারে কিছু প্রবলেম আছে, যেমন হাইওয়েগুলোর পাশে সবসময় সার্ভিস রোড থাকার কথা। সেই সার্ভিস রোডগুলো না থাকার কারণে এই গাড়িগুলো আসলে কোথায় যাবে? আশেপাশের লোকজনের তো চাহিদা আছে, এই গাড়িগুলোর চাহিদা থাকার প্রেক্ষিতেই কিন্তু এগুলো আসলে পুরোপুরি কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না। মোবাইল কোডের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনার জন্য, এবং এছাড়া মহাসড়কে যেন এই সিএনজি 3 হুইলার এবং রিক্সা না চলে তার জন্য আমরা বিভিন্ন সময় বিআরটির তরফ থেকে রোড শো, অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে থাকি। সড়কে শৃঙ্খলা ফেরাতে চালকদের প্রশিক্ষণ ও সচেতনতা বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অ্যাক্সিডেন্ট বাড়ার জন্য যেটা দায়ী, আসলে মেইন জিনিস দায়ী, সেটা হচ্ছে অসচেতনতা, এবং হচ্ছে যে এগুলা যারা চালাচ্ছে তারা বেশিরভাগই না জেনে চালাচ্ছে। মহাসড়কে দুর্ঘটনা কমাতে 3 হুইলার চলাচল বন্ধের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর দাবি চালক ও যাত্রীদের। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীত করার দাবিতে চট্টগ্রামে কাফনের কাপড় পরে পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। বেলা 11টায় নগরীর জামাল খান প্রেস ক্লাব থেকে কক্সবাজার অভিমুখে এই পদযাত্রা করেন। সম্প্রতি জেলার লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত 11 জনের অবয়ব ধারণ করে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় আন্দোলনকারীরা জানান, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি 6 লেনে উন্নীত করতে হবে। এছাড়া এই সড়ক দিয়ে লবণ গাড়ি চলাচল বন্ধেরও দাবি জানান তারা। ঈদ উল ফিতরের প্রথম 3 দিনে চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় 17 জন প্রাণ হারিয়েছে। ঈদের ভিতরে যে একটানা 3 দিন ধরে 17টি লাশ সকালে ঝরে গেল, আমরা আর একটি লাশও দেখতে চাই না। প্রত্যেকটি হাইওয়ে রোড যেন 6 লেনের হয় এবং এই ধরনের আমাদের দুর্ঘটনাগুলি যেন আমরা এড়াইতে পারি। প্রশাসনকে এটা দায়িত্ব নিতে হবে, সরকারের কাছে আমরা দাবি জানাই। রমজান ও ঈদের ছুটির পর আজ থেকে খুলেছে সিলেটের সব মাধ্যমিক বিদ্যালয়। দীর্ঘদিন পর নিজ শিক্ষাঙ্গনে এসে খুশি শিক্ষার্থী এবং শিক্ষকেরা। শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে এসে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। শিক্ষকদের সঙ্গেও করেছেন ঈদের শুভেচ্ছা বিনিময়। তবে স্কুল খোলার প্রথম দিন হওয়ায় শিক্ষার্থীদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। গত 2 মার্চ থেকে শুরু হয় রমজান ও ঈদের ছুটি। এর আগে 28 ফেব্রুয়ারি ও 1 মার্চ ছিল সাপ্তাহিক ছুটি। এতে 27 ফেব্রুয়ারি থেকে শিক্ষার্থীদের ছুটি শুরু হয়। নিজের স্কুল আইলাম, ভালো লাগে, অনেক ভালো লাগে। বন্ধু বান্ধবের লগে দেখা হয়েছে, এখন আমরা পড়ালেখা করবো। হজ ব্যবস্থাপনায় গাফিলতি পেলে অভিযুক্ত এজেন্সির লাইসেন্স বাতিল করার হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হজ প্রশিক্ষণের উদ্বোধনীতে ধর্ম উপদেষ্টা একথা বলেন। খালিদ হোসেন বলেন, সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। 29 এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। তিনি বলেন, এবার হজ যাত্রীদের চিকিৎসায় সৌদি আরবে
200 চিকিৎসক, নার্স ও 1 কোটি টাকার ওষুধ নেওয়া হচ্ছে। তিনি বলেন, হজ যাত্রীদের জন্য এখনও বাড়ি ভাড়া ও পরিবহন ঠিক না করায় 9টি এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে সমস্যার সমাধান না হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবার 5200 জন সরকারিভাবে নিবন্ধন করেছেন, বেসরকারিভাবে নিবন্ধন করেছেন 81,900 জন। তবে হজ এজেন্সিগুলোর অবহেলার কারণে 10,487 জনের সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 4 বা 5 জুন 2025-এ পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গাজীপুরের সাফারি পার্ক থেকে দুর্লভ প্রাণী চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে গাজীপুর সাফারি পার্ক পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। এ সময় পার্কে জনবল সংকট ও বেষ্টনী নিরাপত্তা অবহেলার বিষয়ে গুরুত্ব দিয়ে পার্ক সংস্কারে জরুরি উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। এরপর আগে সকাল 11টার দিকে সার্বিক অবস্থা দেখার জন্য পার্কে আসেন তিনি। ভেতরে প্রবেশের পর একে একে পার্কের সকল দিক ঘুরে দেখেন। প্রাণীর অবস্থান, সংখ্যা, থাকার পরিবেশ, খাবার ও নিরাপত্তা বেষ্টনীর খোঁজ খবর নেন। পুরো জায়গাটাকে আমাদের সুরক্ষিত করতে হবে। এখানে কিছু সিসিটিভি ক্যামেরা রাখতে হবে, কিন্তু বাংলাদেশের বাস্তবতা হচ্ছে যেদিন অপরাধ ঘটে সিসিটিভি ক্যামেরা সেই দিন কাজ করে না। কাজে ওইটার মনিটরিংটা নিশ্চিত করতে হবে। আমার সক্ষমতা বাড়ানোর উত্তর আমি দিয়েছি যে আমরা অলরেডি বন বিভাগে নতুন কিছু নিয়োগের জন্য অনুমোদন পেয়ে গেছি। নাটোরের লালপুর থানা থেকে ছিনিয়ে নেওয়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে পাবনা থেকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে পুরাতন ঈশ্বরদী এয়ারপোর্ট মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে রুবেল উদ্দিনকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মঙ্গলবার রাতেই 2 নারীসহ 3 জনকে গ্রেফতার করে যৌথ বাহিনী। এদের মধ্যে 2 জন রুবেলের পরিবারের সদস্য। পুলিশ জানায়, গত 16 ডিসেম্বর বাগাতিপাড়া উপজেলায় বিএনপি নেতা আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে গুলি বর্ষণ ঘটে। সেই ঘটনায় মামলায় আসামি রুবেল উদ্দিনকে মঙ্গলবার বিকেলে গ্রেফতার করে লালপুর থানা এবং তাকে থানায় নেওয়া হয়। রুবেলের গ্রেফতারের খবরে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা থানায় এসে তার মুক্তির দাবি জানায়। এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে হট্টগোলের মধ্যে তাকে জোর করে ছিনিয়ে নিয়ে যান তারা। চট্টগ্রামের চন্দনায় ঈদের ছুটিতে নানা বাড়িতে বেড়াতে যাওয়া এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ সময় হামলায় আহত হয়ে কিশোরীটির নানা নানি চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দিয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার দক্ষিণ গাছবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, নানার বাড়িতে ঈদের ছুটিতে বেড়াতে আসেন কিশোরী। মঙ্গলবার রাতে দুঃসম্পর্কের মামা নাজিম বেড়াতে গিয়ে তাকে ধর্ষণের পর কুপিয়ে হত্যা করে। এ সময় কিশোরীর নানা নানিকেও জখম করে পালিয়ে যায় সে। এদিকে নোয়াখালীর বেগমগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। রাতে চৌমুহনী পৌরসভার করিমপুর গ্রামে এই ঘটনা ঘটে। নেত্রকোনার আটপাড়ায় এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে অন্তর মিয়া নামে এক তরুণের বিরুদ্ধে। আহত অবস্থায় উদ্ধার করে শিশুটিকে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, সন্ধ্যায় বাড়িতে একা পেয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ এবং মারধর করে আহত করে অন্তর। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় সে। পরে শিশুটিকে উদ্ধার করে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে বুধবার উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়। বাংলাদেশ ভারতের মাঝে সম্পর্ক সামনের দিনে আরও জোরালো হবে বলে মন্তব্য করেছেন ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার। দুপুরে হিলি স্থলবন্দরের সভাকক্ষে বন্দরের ব্যবসায়ী ও কাস্টমস কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে তিনি কথা বলেন। মনোজ কুমার বলেন, বর্তমানে 2 দেশের মানুষের মধ্যে ব্যবসায়িক সুসম্পর্ক রয়েছে। উভয় দেশ সহযোগিতা করলে 2 দেশের মাঝে বিরাজমান সম্পর্ক সামনের দিনে আরও ভালো হবে। তিনি আরও বলেন, 2 দেশের মধ্যে ভিসা জটিলতা নিরসনের চেষ্টা চলছে। এছাড়া বন্দরের স্টাফ জটিলতা সহ কিছু সমস্যা রয়েছে, যা কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে।
হবিগঞ্জের মাধবপুরে দিনমজুর সাবু মিয়া হত্যা মামলায় 4 জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে 50,000 টাকা করে জরিমানা করা হয়েছে। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত 2-এর বিচারক AK কামাল উদ্দিন এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মাধবপুর উপজেলা 12 চান্দুরা গ্রামের ইমরান মিয়া, সোলেমান মিয়া, জাহেদ মিয়া ও আবুল হোসেন। 2006 সালে 3 সন্তান রেখে সাবু মিয়ার স্ত্রী একই গ্রামের ইমরান মিয়ার সাথে পালিয়ে বিয়ে করেন। এ নিয়ে সাবু ও ইমরানের মধ্যে বিরোধ তৈরি হয়। এর জেরে 2009 সালের এপ্রিলে ইমরান সহ কয়েকজন সাবুকে বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে 5 জনের বিরুদ্ধে মামলা করেন। এদিকে জামালপুরে রফিকুল ইসলাম গাদু হত্যা মামলায় 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও 10 জনকে খালাস দিয়েছে আদালত। দুপুরে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত 2-এর বিচারক আবু বকর সিদ্দিক এই রায় ঘোষণা করেন। সাবুর বউকে একজন আসামি নিয়ে যায়, পরে সাবুকে নিয়ে হত্যা করে এই হত্যার মামলায় 4 জনের ফাঁসির রায় অতিরিক্ত দায়রা 2-এ আজকে হয়েছে এবং আমি মামলা পরিচালনা। মাগুরা সদরের পারলা এলাকার ইটভাটায় যৌথ অভিযানে দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র মাদক সহ 9 জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনী জানায়, গোপন খবরে পারলা এলাকার একটি ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাবেক বিএনপি নেতা ফরিদ হাসান খান সহ 8 জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে 11টি অস্ত্র, মাদক, নগদ টাকা জব্দ করা হয়েছে। আটকদের সদর থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলা হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাটারি চালিত রিকশা উল্টে চালক জাহাঙ্গীর হাওলাদার নিহত হয়েছে। সকালে উপজেলার প্যাদারহাট থেকে লোন্দায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে জাহাঙ্গীর অটোরিকশা চালিয়ে প্যাদারহাট থেকে লোন্দায় নিজ বাসায় ফেরার সময় অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে তার মাথায় আঘাত লেগে জ্ঞান হারিয়ে ফেলে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে পাবনার ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় হান্নান মালিথা নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সকালে উপজেলার শাহাপুর ইউনিয়নের বাবুলচারা তালতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রথমবারের মতো খুলনা মহানগরীতে নির্মাণ করা হয়েছে 2টি ফুটওভার ব্রিজ। পথচারী ব্যবহার না করায় 7.5 কোটি টাকা ব্যয় বানানো এই ব্রিজ 2টি কোনো কাজেই আসছে না। নগরবাসীর অভিযোগ, সড়কে গাড়ি চলাচল কম ও স্বল্প দূরত্বের এই ব্রিজ বানানো হয়েছে, তাই আগ্রহ নেই ব্যবহারে। খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে ও খুলনা যশোর রোডের দৌলতপুরে BL কলেজের সামনে সড়ক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছিল সড়ক ও জনপথ বিভাগ। তাই এই 2 স্থানে 2টি ফুট ওভারব্রিজ নির্মাণ করা হয় 2024 সালে। নির্মাণের পর মুখরিত হওয়ার কথা ছিল ব্যবহারকারীদের পদচারণায়, তবে বাস্তবতা ভিন্ন। চালু হওয়ার পর এই ব্রিজগুলো ব্যবহারে আগ্রহ নেই শিক্ষার্থী ও সাধারণ মানুষের। নগরবাসী বলছেন, অপরিকল্পিতভাবে স্থান নির্ধারণ করে ফুট ওভারব্রিজ নির্মাণ করায় আগ্রহ নেই তাদের। এইটা যদি ওই 4 রাস্তার মোড়েও ব্যবহার করা হয়, তাহলে হয়তো ট্রাফিক পুলিশের অনেক দেখা গেল তাদের কষ্ট শ্রম কম লাগতো, আমরা স্টুডেন্টরা স্বাচ্ছন্দ্যভাবে জীবন পার করতে পারতাম। তো দেখা গেল এটা এইখানে করার কারণে অ্যাকচুয়ালি দেখা যায় এটা কেউ ইউজ করে না। একবার ব্রিজটা এটা খুলনা ইউনিভার্সিটির সামনে হওয়াটা আমার কাছে ভালো মনে হয়নি অ্যাজ এ সিটিজেন হিসেবে, কারণ এখানে এত জনসমাগম নেই এবং লোকজন এত পারাপারও করে না। ফুট ওভারব্রিজ ব্যবহারে উৎসাহিত করতে সচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনকারীরা। বিআরটি আমরা নিরাপদ সড়কের পক্ষ থেকেও আমরা কাজ করছি এবং আগামীতেও এ বিষয়ে উৎসাহিত করব। সাধারণ মানুষ, শিক্ষার্থী, যাদের জন্য বিশেষ করে 2টি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে করা হয়েছে, তারা যেন এই ফুটওভার ব্রিজ থেকে রাস্তা পারাপার হয়, তাহলে সড়ক দুর্ঘটনা কমবে বলে আমরা মনে করছি। সড়ক বিভাগ বলছে, নগরবাসীর চাহিদা ও গুরুত্ব বিবেচনা করে স্থান নির্বাচন করা হয়েছে। ফুটওভার ব্রিজ যাতে ব্যবহার করে সেজন্য সচেতনতা বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা সাইন সিগন্যাল স্থাপন করব এবং লিফলেট বিতরণ করব এবং সেই লিফলেট বিতরণটা আমরা সাইন সিগন্যালের মাধ্যমে প্রদর্শন করব, যাতে মানুষ এই সাইন সিগন্যাল দেখে সচেতন হয় এবং ফুটওভার ব্রিজ ইউজ করে। সংশ্লিষ্টরা জানিয়েছে, খুলনা যশোর ও খুলনা সাতক্ষীরা মহাসড়কের উপর ফুট ওভারব্রিজ 2টি নির্মাণে ব্যয় হয়েছে 7.47 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
নরসিংদীতে রেলওয়ের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ে। দুপুরে নরসিংদী রেল স্টেশন সংলগ্ন বানিয়াছল বটতলায় এলাকায় এই অভিযান চালানো হয়। রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ জানান, দীর্ঘদিন নরসিংদী রেলওয়ের আশপাশের জায়গা দখল করে অবৈধভাবে বিভিন্ন দোকানপাট ও স্থাপনা গড়ে উঠেছে। তাই অভিযান চালিয়ে রেলের জায়গায় গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। সকাল 11টা থেকে আমরা উচ্ছেদ অভিযান শুরু করেছি। আজ এবং আগামীকাল আমাদের এই উচ্ছেদ প্রোগ্রাম চলবে। যদি আজ সমাপ্ত হয় তাহলে তো হয়ে গেল, না হলে পরবর্তীতে আরও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। বরিশালে এবার বর্ষবরণ উপলক্ষে মেলা হবে না বলে জানিয়েছেন বরিশাল মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। তবে শোভাযাত্রা আয়োজনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। নববর্ষ উপলক্ষে বরিশালে প্রতি বছর উদীচী, চাঁদেরহাট ও প্ল্যানেট ওয়ার্ল্ডের পক্ষ থেকে নগরীর বিএম স্কুল ও টিবি হাসপাতাল মাঠ এবং শিশু পার্কে মেলার আয়োজন করা হয়। তবে এবার নগরীতে কোনো মেলার অনুমতি দেয়নি পুলিশ। এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের পক্ষ থেকে চলছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। পহেলা বৈশাখে যে আমাদের যে শোভাযাত্রা বের করবে মিছিল, সেটা নিয়ে আমরা ওকে, ঠিক আছে, সেখানে আমাদের নিরাপত্তা আমরা আগের থেকেই সেট করে রেখেছি। এখন যে মেলার কথা বলছেন, এটা কোনোভাবেই আমরা পারমিট করব না। এবং এখন পর্যন্ত আমার কাছে মেলার জন্য বহুতজন বলেছে, কিন্তু আমি কাউকে পারমিট করিনি। এই পরিস্থিতিতে আমি মেলা পারমিট করব না। অনন্য নির্মাণ শৈলী এবং সৌন্দর্যের জন্য খ্যাতি নীলফামারীর সৈয়দপুরের চিনি মসজিদের। প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেকেই দেখতে আসেন এই মসজিদটি। নীলফামারীর একটি ঐতিহ্যবাহী নিদর্শন হিসেবে পরিচিতি পেয়েছে এই স্থাপনাটি। মুঘল স্থাপত্য রীতিতে নির্মিত হয়েছে চিনি মসজিদ। দেয়ালে খোদাই করে বসানো চীনামাটির টুকরো সৌন্দর্য বাড়িয়েছে মসজিদটির। বহু দূর থেকে নজর কাড়ে এর স্থাপত্যের উজ্জ্বলতা। চীনামাটির ব্যবহারের কারণে কেউ কেউ বলেন চীনা মসজিদও। অনন্য সৌন্দর্য ও নির্মাণশৈলীর কারণে নীলফামারীর অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হয়েছে চিনি মসজিদ। মসজিদ দেখার জন্য, নামাজ পড়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে এখানে লোকরা আগমন করেন। এটা আমাদের সৈয়দপুরের জন্য একটা খুবই গৌরবের বিষয় যে আমাদের একটা ঐতিহ্যবাহী মসজিদ আছে। সৌন্দর্য বাড়াতে মসজিদটির দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে ফুল, তারা, ফুলদানি সহ মনোমুগ্ধকর সব নকশা। মেঝেতে ব্যবহার করা হয়েছে মার্বেল পাথর। দোতলা মসজিদটিতে রয়েছে 27টি মিনার ও 3টি বড় গম্বুজ। আমাদের এই অত্র এলাকার মুরব্বী যারা ছিলেন, সে সময় তারা কারখানায় চাকরি করতেন, তারা খালাসি ছিলেন। তো তারা সবাই নিজের 1 মাসের যেই বেতন ছিল, সব বেতনটাই মসজিদে দিয়ে তারা মসজিদ নির্মাণে সহযোগিতা করেছিলেন। তবে 1.5 শতাব্দীরও বেশি আগে নির্মিত মসজিদটির জৌলুস আগের চেয়ে কিছুটা কমেছে। চীনামাটির টুকরোগুলো পরিষ্কার করা হলে মসজিদটি ফিরে পাবে হারানো সৌন্দর্য। মসজিদটার আরও অবকাঠামো এত পরিমাণ সুন্দর যে আমার সবাইকে মুগ্ধ করে, এবং আমি আমার পরিবার সহ, ছেলে সহ আসছি বেড়ানোর জন্য। মসজিদটির আগের সৌন্দর্য ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যেন এই মসজিদটি যেভাবে ঐতিহ্যগতভাবে ছিল, প্রথমে যেভাবে নির্মিত হয়েছিল, এটি যেন সেই সৌন্দর্যের দিক থেকে, এর প্রকৌশল দিক থেকে সকল বিষয়গুলো, টেকনিক্যাল বিষয়গুলো মেনটেন করে একইভাবে যেন এটি থাকে এবং এর ধারাবাহিকতা রক্ষা হয় এবং একই সাথে যেন পর্যটক আকর্ষণে সমর্থ হয়, সে লক্ষ্যে আমরা কাজ করব। সৈয়দপুরের ইসলামবাগের ধর্নাঢ্য ব্যক্তি হাজি বাকের আলী ও হাজি মুক্কো মসজিদটি প্রতিষ্ঠা করেন 1863 সালে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খাগড়াছড়ি ও রাঙামাটিতে বৈশ্য সাংগ্রাই, বিজু ও বাংলা নববর্ষ উপলক্ষে শোভাযাত্রা হয়েছে। সকালে খাগড়াছড়ি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়ে টাউন হলে গিয়ে শেষ হয়। এ সময় নতুন বছরকে বরণ ও পুরনোকে বিদায় উপলক্ষে ঐতিহ্যবাহী পোশাক, অলংকার ও বাদ্যযন্ত্র নিয়ে শোভাযাত্রায় অংশ নেন চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠী। এদিকে রাঙামাটিতে বিজু উপলক্ষে শুরু হয়েছে দ্বিতীয় পর্বের 4 দিনব্যাপী অনুষ্ঠান। পাহাড়ি জনগোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ঐতিহ্যবাহী পোশাক পরে নাচে গানে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে শোভাযাত্রায় অংশ নেন। এছাড়া বলি খেলা, খেলাধুলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে আগামী 12 এপ্রিল পর্যন্ত।
চাঁদপুরে পানিতে ডুবে মা ছেলে সহ ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ছেলেকে বাঁচাতে গিয়ে মা খাদিজা বেগম এবং ছেলে আবু বক্কর সিদ্দিকের মৃত্যু হয়। স্থানীয়রা জানায় দুপুরে পুকুরে গোসল করতে নামে আবু বক্কর সিদ্দিক এ সময় সাঁতার না জানার কারণে পানির নিচে তলিয়ে যায়। খাদিজা বেগম তাকে বাঁচাতে গেলে সেও পানিতে ডুবে যায়। একই দিন দুপুরে পানিতে ডুবে শহরের দক্ষিণ বালিয়া সাবদি গ্রামের ফজলু সরকারের 2 বছর বয়সী শিশু মাকসুদার মৃত্যু হয়েছে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শরীয়তপুরের জাজিরার বিলাসপুরে শত শত হাত বোমার বিস্ফোরণ ঘটানোয় প্রধান আসামি ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারীকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মরিয়ম আক্তার নিপা এই আদেশ দেন। এর আগে কুদ্দুস ব্যাপারীকে আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। গত 5 এপ্রিল জাজিরার বিলাসপুরে শত শত হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে সংঘর্ষে জড়ায় আওয়ামী লীগ নেতা কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকরা। সংঘর্ষে আহত হয় 16 জন। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে কুদ্দুস ব্যাপারী সহ 88 জনের নাম উল্লেখ করে কাদিরা থানায় মামলা করেন। ভাই আন্দা না মস্ত ভাই আন্দা না এর মধ্যে দিয়ে এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরো খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্স।